আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাথফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স। আজকে ডিসকাস করব কমপ্লিটিং সেন্টেন্স। এটি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের 4 নাম্বার কোয়েশ্চেন। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় সেই রুলসগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার সেটি জানতে হবে। কন্ডিশনাল সেন্টেন্স মূলত 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ডিয়ার লার্নার্স, এছাড়া আরও একটি কন্ডিশনাল সেন্টেন্স আছে, সেটি হচ্ছে মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স। প্রধানত 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স পড়লেই কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য যথেষ্ট। কন্ডিশনাল সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য যেভাবে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে, কন্ডিশনাল সেন্টেন্সে দুটি পার্ট থাকে। একটি হচ্ছে কন্ডিশনাল ক্লজ পার্ট, অর্থাৎ ইফ দিয়ে যে ক্লজ বা পার্টটি বা খণ্ডবাক্যটি শুরু হয়ে থাকে সেটি। ইফ ছাড়াও আনলেস, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, হোয়েদার অর নট, এগুলো হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড বা এগুলো হচ্ছে কন্ডিশনাল ওয়ার্ড বা কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এগুলো দিয়ে কন্ডিশনাল পার্ট বা কন্ডিশনাল ক্লজটি তৈরি করা হয় এবং এই কন্ডিশনাল ক্লজ বা পার্টের অপর পাশে থাকে মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজ, অর্থাৎ কন্ডিশনের উপরে যে ফলাফল ঘটে সেটি থাকে পরবর্তী অংশে। দেখি পরীক্ষাতে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলা হয়ে থাকে। প্রথমেই দেখব জিরো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে পরীক্ষাতে কমপ্লিট করতে বলা হয়ে থাকে। যেমন এখানে ইফ যুক্ত পার্টটি বা অংশটি বা ক্লজটি হচ্ছে, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন ইফ সাবজেক্ট ইট, রেইনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে জিরো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে এবং পরের যে ক্লজটি, মেন ক্লজটি বা রেজাল্ট বা ফলাফল ক্লজটি তৈরি হবে সেটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করতে হবে। কন্ডিশনের উপর ভিত্তি করে যে ফলাফল ঘটে সেটি হচ্ছে রেজাল্ট ক্লজ। তাহলে জিরো কন্ডিশনাল মানে কি? জিরো কন্ডিশনাল মানে হচ্ছে যে কন্ডিশনের উপরে ফলাফল ঘটে সেটি হচ্ছে কোনো নিয়মিত ঘটনা, অভ্যাসগত কাজ বা সাধারণ সত্য বা চিরন্তন সত্য। যেমন ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, তাহলে এখানে এটি হচ্ছে ইফ ক্লজ। মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজটি গঠন কিভাবে হবে? রেজাল্ট ক্লজটি গঠন হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন। ইফ ইট রেইনস, বৃষ্টি হলে সাধারণত বা নিয়মিত ঘটনা কি ঘটে? বৃষ্টি হলে আমরা বলতে পারি দ্য সয়েল। দ্য সয়েল মানে মাটি, একটি ভার্ব বসাবো গেটস ওয়েট, অর্থাৎ ওয়েট মানে ভিজে যায়। তাহলে দ্য সয়েল গেটস ওয়েট, মাটি ভিজে যায়। বৃষ্টি হলে মাটি ভিজে যায়, এটি কি একটি নিয়মিত ঘটনা, সাধারণ সত্য বা চিরন্তন সত্য কথা। এ কারণে ইফযুক্ত ক্লজ বা পার্টটি বা খণ্ডবাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। যেহেতু এটি একটি সাধারণ সত্য ঘটনা, সেই কারণে পরবর্তী যে মেইন ক্লজটি বা রেজাল্ট ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে। এইভাবে পরবর্তী সেন্টেন্সটি হচ্ছে আনলেস কন্ডিশনাল ওয়ার্ডটি দিয়ে কন্ডিশনাল পার্টটি গঠন করা হয়েছে। যেমন আনলেস ইউ ওয়াটার দ্য প্লান্টস, যদি চারা গাছগুলোকে পানি না দাও। আনলেস আনলেসও একটি কন্ডিশনাল ওয়ার্ড। এটি কখন বসে? যখন কন্ডিশনটি নেগেটিভ অর্থ মিন করে বা বোঝায়। যেমন আনলেস ইউ ওয়াটার দ্য প্লান্টস, যদি চারা গাছগুলোকে পানি না দাও। তাহলে এখানে গঠনটা কি? সাবজেক্ট প্লাস V1 বসবে। তাহলে সাবজেক্ট কি? চারা গাছগুলোকে পানি না দিলে চারা গাছগুলো, তাহলে আমরা বলতে পারি দে, মানে চারা গাছগুলো, এটি হচ্ছে সাবজেক্ট দে। তাহলে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। চারা গাছগুলো কি হবে পানি না দিলে? আমরা বলতে পারি ডাই, অর্থ মরে যাওয়া।
চারা গাছগুলো মরে যায়। এটি কি একটি প্রাকৃতিক সত্য ঘটনা। ডিয়ার লার্নার্স, জিরো কন্ডিশনাল মানে কন্ডিশনটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং এর ফলাফলটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। কারণ ফলাফলটি সাধারণ সত্য, নিয়মিত ঘটনা, অভ্যাসগত কাজ বা প্রাকৃতিক সত্য। এটির সঙ্গে আমরা পার্থক্য দেখব ফার্স্ট কন্ডিশনালের, যেটি পরীক্ষাতে বারবার আসে, প্রতি বছর আসে। ডিয়ার লার্নার্স, 2016 থেকে 2025 সাল পর্যন্ত এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যত সালে পরীক্ষাতে এসেছে আমি এগুলো তুলে দিয়েছি। এটি খুবই ইম্পর্টেন্ট। এটি সব সময় প্রতি বছর পরীক্ষাতে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স থাকবে, এটি কখনো মিস যায় না। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি আমরা কিভাবে চিনব? ইফযুক্ত অংশটি হচ্ছে কন্ডিশনাল পার্ট বা কন্ডিশনাল ক্লজ। এই ইফযুক্ত ইফ ছাড়াও আরও কি কন্ডিশনাল ওয়ার্ড বসতে পারে আমরা সেটি বলেছি, আনলেস, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, এগুলো কিন্তু আমরা বলেছি। শুধু ইফ দিয়েই যে কন্ডিশনাল পার্ট গঠন করা হবে সেটি কিন্তু ঠিক না। ম্যাক্সিমাম সময় ইফ দিয়ে কন্ডিশনাল পার্টটি গঠন করা হয়। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল পার্টটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ফার্স্ট কন্ডিশনাল ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন হবে। কারণ হচ্ছে বর্তমানে কন্ডিশনের উপর ভবিষ্যতে ফলাফল ঘটবে। যেমন এখানে যে কুমিল্লা বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটি সেটি আমরা একটু দেখি। ইফ উই লুজ মানে হারানো, বা ইফ উই লুজ যদি আমরা হারাই দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, জীবনের প্রাথমিক সময় বা প্রাথমিক মুহূর্তগুলো বা জীবনের বা যৌবন কালকে যদি আমরা হারাই বা নষ্ট করি, এটি কি একটি কন্ডিশন, তাহলে ফলাফল কি হবে? এই ফলাফলটি কোন টেন্সে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে হবে। এবং ফলাফল ক্লজটির গঠনটা কি? সাবজেক্ট বসবে উইল বা এই মডেল অক্সিলারি ভার্বগুলো বসবে ক্যান, মে, মাস্ট, শুড, এবং V1 মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেজ ফর্ম বসবে ফলাফল ক্লজটিতে। কন্ডিশন ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফলাফল ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেহেতু এটি নিয়মিত বা চিরন্তন সত্য ঘটনা নয়, নিয়মিত চিরন্তন সত্য অভ্যাসগত সত্য ঘটনা হলে এটি হতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেটি জিরো কন্ডিশনাল বুঝাতো। ইফ উই লুজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমরা যদি জীবনের প্রাথমিক বা শুরুর সময়গুলো নষ্ট করি তাহলে কি হবে? তাহলে এখানে সাবজেক্ট কোনটি? আমরা যদি জীবনের সময় নষ্ট করি তাহলে সাবজেক্ট আমাদেরই তো কিছু হবে। সাবজেক্ট হিসাবে আমরা বসাবো উই। তারপরে কি বসবে? স্ট্রাকচার অনুযায়ী উইল, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স। উই উইল, এখান থেকে আমরা ভার্বটি নিতে পারি উই উইল লুজ, আমরা হারাবো, উই উইল লুজ, অথবা দিতে পারি উই উইল সাফার, SUFFER, উই উইল সাফার, আমরা ভোগ করব, যন্ত্রণা ভোগ করব। সাফার মানে যন্ত্রণা ভোগ করা। আমরা বলতে পারি অ্যাট লাস্ট, অবশেষে, বা ফাইনালি, বা ইন দ্য লং রান, অবশেষে। ডিয়ার লার্নার্স, এভাবে প্রশ্নগুলো কমপ্লিট করতে বলা হয়। এটি একটি কন্ডিশনাল সেন্টেন্স, এটিকে কমপ্লিট করতে বলা হয়েছে, এবং এই ইফযুক্ত পার্টটি হচ্ছে কন্ডিশনাল ক্লজ। এটির উপর ভিত্তি করে আমাদেরকে একটি ফলাফল ক্লজ বা রেজাল্ট ক্লজ বা মেন ক্লজ তৈরি করতে হয়। তো এটি কিভাবে তৈরি করব? এটির গ্রামাটিক্যাল স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত অংশটি বা কন্ডিশনাল ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী ক্লজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কারণ আমরা যখন বর্তমানে কোনো কাজ করি ফলাফল আমরা ভবিষ্যতে পাই, এটি হচ্ছে মূল কারণ। এই কারণে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম হচ্ছে কন্ডিশনাল অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এবং ফলাফল অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠন করতে হবে। স্ট্রাকচার এখানে দেওয়া আছে, স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। তবে মেইন ক্লোজটি যদি সাবজেক্টের পরে ক্যান, মে, মাস্ট এগুলো থাকে, এটিও কি ফিউচার মিন করে। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, মেইন ক্লোজটি ইম্পারেটিভও হতে পারে। ইম্পারেটিভও ফিউচার টেন্সকেই ইন্ডিকেট করে। ইম্পারেটিভ হলে কি এটি হবে কি ভার্ব দিয়ে শুরু হবে এবং এক্সটেনশন থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে মেইন ক্লোজটি ইম্পারেটিভ সেন্টেন্সও হতে পারে, অথবা ইম্পারেটিভ সেন্টেন্সও ফিউচার টেন্সকে মিন করে,
আর ফিউচার টেন্স সরাসরি বসলে তো এখানে স্ট্রাকচার দেওয়াই আছে। তো ডিয়ার লার্নার্স, আমরা আরেকটি এক্সাম্পল দেখি যে এটি এসেছিল সিলেট বোর্ড 2023 সালে। মিনা রিয়েলি সিংস ওয়েল, এটি একটি অতিরিক্ত অংশ। মূল অংশটি হচ্ছে এটি, ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি সুযোগ সুবিধা পায়, সে ভালো গান গায়, সে যদি সুযোগ সুবিধা পায়, তাহলে এটি ইফ কন্ডিশনাল ক্লজটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে আমরা একটি ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করব। তো সাবজেক্ট কি দিব? ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি সুযোগ সুবিধা পায় তাহলে সে কি করতে পারবে? সাবজেক্ট আমরা শি লিখব। সে সুযোগ সুবিধা পেলে আমরা বলতে পারি ফিউচার টেন্সে শি উইল, একটি শি উইল এর ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব কি লিখব? শি উইল বি, সে হবে, আমরা বলতে পারি এ গ্রেট সিঙ্গার অথবা এ ফেমাস সিঙ্গার। সে একজন বিখ্যাত শিল্পী হতে পারবে। ইফ শি গেটস অপরচুনিটি, যদি সে সুযোগ সুবিধা পায়। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচার দেখে আমাদেরকে বাকি অংশটুকু ফিল করতে হবে। যেমন এখানে এটি ছিল প্রেজেন্ট টেন্সে, এই কারণে আমরা বুঝতে পেরেছি ইফযুক্ত অংশটি প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এটি ফার্স্ট কন্ডিশনাল, পরবর্তী অংশটি রেজাল্ট ক্লজটি হয়েছে ফিউচার ইনডিফিনিট। আরেকটি সেন্টেন্স, এটি বরিশাল বোর্ড 2025 সালে এসেছিল। এটি দেখি, আই হ্যাভ বট এ লটারি টিকিট, আমি একটি লটারি টিকিট কিনেছি। এটি অতিরিক্ত অংশ, এটিকে দেওয়া হয় যাতে পরবর্তী অংশটুকু বোঝা যায় কিভাবে, এটির অর্থ কি হবে বা এটি কমপ্লিট কিভাবে করব। আই হ্যাভ বট এ লটারি টিকিট, আমি একটি লটারি টিকিট কিনেছি। ইফ আই উইন দ্য লটারি, যদি আমি লটারিটি জিততে পারি, তাহলে ইফযুক্ত অংশটি কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে একটি ফিউচার টেন্স গঠন হবে। তাহলে এখানে ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটি জিততে পারি, সাবজেক্ট কোনটি হবে? আই হবে। আমি কি করব লটারিটি জিততে পারলে? আমি এটি ফিউচার টেন্সে গঠন হবে, আই উইল। আমি কি করব লটারিটি জিতলে? আই উইল, আমি লটারি জিতলে অনেক টাকা থাকলে আমি হেল্প করব। আই উইল হেল্প, ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই উইল হেল্প কাকে? গরিবদেরকে, দ্য পোর মানে গরিবরা। এভাবে ফিউচার টেন্সে গঠন করতে হবে কন্ডিশনাল সেন্টেন্সটি যদি কন্ডিশনাল পার্টটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। ডিয়ার লার্নার্স, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল পার্টটি আনলেস দিয়েও গঠিত হতে পারে। আনলেস অর্থ হচ্ছে যদি না, নেগেটিভ কন্ডিশন বোঝানোর জন্য আনলেস দিয়ে কন্ডিশনাল পার্টটি তৈরি হয়। আনলেস মানে হচ্ছে যদি না, এটি নেগেটিভ কন্ডিশন বোঝায়। এই আনলেস দিয়ে অনেকবার বোর্ডে 2016 থেকে 2025 সালের মধ্যে অসংখ্যবার এই কন্ডিশনাল ক্লজটি এই আনলেস দিয়ে ফার্স্ট কন্ডিশনাল ক্লজ পরীক্ষাতে এসেছিল। কয়েকটি উদাহরণ এখানে দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করতে হবে। যেমন দিনাজপুর বোর্ড 2023 সালের কোশ্চেনটি দেখাচ্ছি, ইউ ক্যানট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, এটি কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। তাহলে ফিউচার টেন্সে কোনটি থাকে? মেইন ক্লজটি থাকে। তাহলে এখানে কন্ডিশনাল ক্লজটি তৈরি করতে হবে, আনলেস ইউ ক্যানট শাইন ইন লাইফ, আনলেস, তাহলে সাবজেক্ট কোনটি হবে? সাবজেক্ট তো ইউই হবে। তাহলে ইউ ক্যানট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, আনলেস ইউ, ভার্ব দিব একটি ওয়ার্ক, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ডিয়ার লার্নার্স, এটি কোন টেন্সে গঠন করা হয়েছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ এটি হচ্ছে কন্ডিশনাল পার্ট, আনলেসের পরে কন্ডিশন থাকে। আর এখানে মেইন ক্লজ বা রেজাল্ট ক্লজটি দেওয়া আছে, আমরা তৈরি করেছি কন্ডিশনাল পার্টটি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল পার্টটি প্রেজেন্ট টেন্সে থাকে এবং রেজাল্ট পার্টটি থাকে ফিউচার টেন্সে। এই রেজাল্ট পার্টটি এখানে ফিউচার টেন্স দেওয়া আছে, আমরা প্রেজেন্ট টেন্সে কন্ডিশনাল পার্টটি গঠন করেছি। চট্টগ্রাম বোর্ড 2023 সালে যেটি এসেছিল, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। তারপর কি করতে বলা হয়েছে? ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, আনলেস, যদি না
এটি এখানেও আমরা ইউ ওয়ার্ক হার্ড দিতে পারি, যদি না ইউ ওয়ার্ক হার্ড, অথবা আনলেস ইউ ইউজ টাইম প্রপারলি, বিভিন্ন কিছু দেওয়া যায়। আমরা সহজভাবে লিখলাম ইউ আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এটি কিন্তু কন্ডিশনাল পার্ট। আর ইউ ক্যানট সাকসিড ইন লাইফ, এটি হচ্ছে মেইন পার্ট বা রেজাল্ট পার্ট বা মেইন ক্লজ। তাহলে মেইন ক্লজ দেওয়া আছে, আমাদেরকে কন্ডিশনাল ক্লজটি তৈরি করতে হয়েছে। মেইন পার্টটি যেহেতু ফিউচার টেন্সে আছে, কন্ডিশনাল পার্টটি আমরা তৈরি করেছি প্রেজেন্ট টেন্সে। আর আর কন্ডিশনাল পার্টটি যদি দেওয়া থাকতো তাহলে মেইন পার্টটি আমরা ফিউচার টেন্সে করতাম। ডিয়ার লার্নার্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আরও যেভাবে এসেছে পরীক্ষাতে ইন কেস কন্ডিশনাল ওয়ার্ডটি দিয়ে। ইন কেস কন্ডিশনাল ওয়ার্ডটি কখন ব্যবহার করা হয়? ইন কেস অর্থ যদি, কিন্তু এই যদি মানে হচ্ছে সম্ভাব্য ঘটনা ঘটতে পারে বলে আগে থেকে সতর্কতা বুঝাতে। উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। যেমন ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি একটি লম্বা সফর করতে যাচ্ছ। কিপ ইউর ফোন টার্নড অন, তুমি তোমার ফোন খোলা রাখো। কিপ ইউর ফোন টার্নড অন, তুমি তোমার ফোন খোলা রাখো। ইন কেস যদি, ইন কেস ইন কেস আই নিড টু, সহজভাবে যদি বলি আই নিড টু ফোন বা কল ইউ। ইন কেস যদি আই নিড টু কল ইউ, আমাকে তোমার ফোন করার দরকার হয়। ডিয়ার লার্নার্স, ইন কেস থেকে এই অংশটুকু কিন্তু কন্ডিশনাল পার্ট, এ কারণে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অতিরিক্ত অংশ বসেছে। এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করা হয়েছে, কারণ এটি ফিউচার টেন্সে আছে। কিপ ইউর ফোন টার্নড অন, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ফিউচার টেন্সকে মিন করে। যেহেতু ফিউচার টেন্সে দেওয়া আছে মেইন ক্লজ, তাহলে আমরা কন্ডিশনাল ক্লজটি প্রেজেন্ট টেন্সে তৈরি করেছি। আরেকটি সেন্টেন্স ইন কেস দিয়ে করব, সেটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ। কল মি, আমাকে স্মরণ করবে বা ডাকবে। ইন কেস যদি, এই যে কল মি এটি কিন্তু ফিউচার টেন্সকে ইন্ডিকেট করেছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স গঠন করতে হবে। কল মি ইন কেস যদি, যদি ইউ ইউ নিড মাই, দেওয়া যায় ইউ নিড মাই হেল্প, যদি আমার সাহায্যের দরকার হয়। ইন কেস মানে কেন ব্যবহার করা হয়? সতর্কতা বোঝানোর জন্য। যদি আমার সাহায্যের দরকার হয়, সে কারণে আমাকে, সাহায্যের দরকার হলে কল মি, আমাকে ডাকবে। ডিয়ার লার্নার্স, আমরা দেখলাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে কমপ্লিট করতে হয়। এখন দেখব সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অসংখ্যবার বোর্ড পরীক্ষাতে এসেছে, 2016 থেকে 25 সাল পর্যন্ত অসংখ্যবার এসেছে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এটি স্ট্রাকচার দেখে বুঝতে হবে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ইফযুক্ত অংশটি বা কন্ডিশনাল পার্টটি সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, এবং মেইন পার্টটি শর্তের উপর নির্ভর করে যে রেজাল্ট পার্ট বা ফলাফল বা যে মেইন ক্লজটি গঠিত হবে সেটি সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটি পাস্ট ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট দেখলে আমরা বুঝবো এটি সেকেন্ড কন্ডিশনাল। পরবর্তী রেজাল্ট ক্লজটি এইভাবে গঠিত হবে। যেমন যশোর বোর্ড 2023 সালে যেটি এসেছিল, যশোর বোর্ড 2023 সালে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, এটি কোন টেন্সে আছে? আই সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কারণ হ্যাড এখানে মেইন ভার্ব। দ্য উইংস অফ এ বার্ড এটি অবজেক্ট। যেহেতু ইফযুক্ত অংশটি বা পার্টটি বা ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এখানে আমরা কি করব? সাবজেক্টের পরে উড, কুড বা মাইট লিখব। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো, তাহলে রেজাল্ট কে পাবে? আমি। আই হচ্ছে সাবজেক্ট, তাহলে আই কুড
উড কুড বা মাইট, আই কুড ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আই কুড, পাখি ডানা থাকলে আমি কি করতে পারতাম, আই কুড ফ্লাই। এইটুকু দিলে হবে, তারপরে আরও বাড়াতে পারি, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়তাম। নেক্সট হচ্ছে যশোর বোর্ড 2025 সালে ইফ আই ওয়ার এ রিচ ম্যান, এটিও পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটি সেকেন্ড কন্ডিশনাল। এখানে কি করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি ধনী ব্যক্তি হতাম, তাহলে রেজাল্ট তো আমার ক্ষেত্রেই হবে, আই হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে কি লিখতে হবে, কুড উড বা মাইট, তাহলে লিখি আই উড বা কুড, আই কুড। ধনী ব্যক্তি হলে আই কুড আমি কি করতাম, আই কুড হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্ম, কুড কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, আই কুড হেল্প, আমি বলতে পারি আই কুড হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম। ডিয়ার লার্নার্স, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সও আনলেস দিয়ে হয়। আনলেস অর্থ যদি না বা নেগেটিভ কন্ডিশন বোঝায়। আনলেস ইউ কেম, যদি তুমি না আসতে, আনলেস ইউ কেম যদি তুমি না আসতে, সাবজেক্ট লিখবো ইউ, যে কোনো সাবজেক্ট লেখা যায় এখানে। তাহলে যদি তুমি না আসতে, আনলেস ইউ কেম যদি তুমি না আসতে, ইউ আমরা বলতে পারি কুড নট, মাইট নট বা উড নট, তাহলে বলতে পারি ইউ উড নট গেট ভার্বের প্রেজেন্ট ফর্ম গেট মাই সাপোর্ট বা হেল্প, যদি তুমি না আসতে তুমি তাহলে আমার সাহায্য বা সাপোর্ট পেতে না। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় কন্ডিশনাল পার্টটি এবং রেজাল্ট পার্টটি সাবজেক্ট প্লাস উড নট কুড নট, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, আর প্রয়োজনে নট বসাতে হয়, এটি অর্থের উপর ডিপেন্ড করে। ডিয়ার লার্নার্স, ফার্স্ট কন্ডিশনাল দেখালাম, সেকেন্ড কন্ডিশনাল দেখালাম। সেকেন্ড কন্ডিশনাল আসলে কেন ব্যবহার করা হয়? সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয় যখন কোনো শর্ত বা বর্তমান বা ভবিষ্যতে বাস্তবে সম্ভব নয়, কাল্পনিক বা কল্পনা বোঝানোর জন্য, অর্থাৎ আগে ঘটনাটি ঘটলে কেমন হতো বর্তমানে যখন আমি কল্পনা করব, এটি বোঝানোর জন্য সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স গঠন করা হয় বা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয়। এবার দেখব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স অসংখ্যবার 2016 থেকে 2025 সাল পর্যন্ত বিভিন্ন বোর্ডে অসংখ্যবার থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি পরীক্ষাতে এসেছে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কন্ডিশনাল পার্টটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, যেমন সাবজেক্ট, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। আর রেজাল্ট ক্লজটি কন্ডিশনের উপর যে ফলাফল পাওয়া যায় সেটি থাকে সাবজেক্ট, উড কুড মাইট, হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আসলে বাস্তবে কী কাজে লাগে? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সাধারণ অতীতের অবাস্তব বা আফসোস বা অনুতাপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অতীতে একটি কাজ হলে কি হতো বর্তমানে অনুতাপ করার জন্য থার্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়। আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে বর্তমানে মানে অতীতে কাজটি ঘটলে বর্তমানে বসে কল্পনা করা হয় যে কেমন হতো। আর এই থার্ড কন্ডিশনাল হচ্ছে অনুতাপ করা হয় বা আফসোস করা হয়। থার্ড কন্ডিশনালের গঠনটি আমরা দেখলাম, কন্ডিশনাল পার্টটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। যেমন রাজশাহী বোর্ড 2023 সালের কোশ্চেনটি দেখব। ইট ইজ টু লেট, এখন অনেক দেরি হয়ে গেছে। উই উড নট হ্যাভ মিসড দ্য ট্রেন, আমরা ট্রেনটি হারাতাম না বা মিস করতাম না। আমরা ট্রেনটি হারাতাম না বা মিস করতাম না, এখানে আমরা দিতে পারি ইফ, যদি, উই হ্যাড স্টার্টেড আর্লিয়ার বা গন আউট আর্লি। যদি আমরা কি আর্লি মানে খুব তাড়াতাড়ি বের হতাম, তাহলে আমরা ট্রেনটি মিস করতাম না। ডিয়ার লার্নার্স, এখানে কন্ডিশনাল পার্টটি গঠন করতে হয়েছে কারণ রেজাল্ট পার্টটি দেওয়া আছে। রেজাল্ট পার্টটি সাবজেক্ট, উড বা উড নট, হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে রেজাল্ট পার্ট। আর কন্ডিশনাল পার্টটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট
পার্টিসিপল, এটি হচ্ছে অতিরিক্ত অংশ। তাহলে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য কন্ডিশনাল পার্টটি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন করতে হয়। আর কন্ডিশনাল পার্টটি দেওয়া থাকলে রেজাল্ট পার্টটি সাবজেক্ট উড, কুড, মাইট, হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল। রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটি যেমন ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, তাহলে এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে সাবজেক্ট কী হবে? আই। তারপরে কুড হ্যাভ বা উড হ্যাভ বা মাইট হ্যাভ, স্ট্রাকচার অনুযায়ী আই কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই কুড হ্যাভ কি বলতে পারি? ইটেন, আমি খেতাম। কি খেতাম? দ্য ব্রেড বা দ্য ফুড। যদি আমি ক্ষুধার্ত থাকতাম, আই কুড হ্যাভ ইটেন দ্য ফুড, আমি খাবারটি খেতে পারতাম। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটিকে গঠন করতে হবে। এখন দেখব ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটি দেয়ার ওয়াজ এ লিটল রেইন ইয়েস্টারডে, খুব সামান্য বৃষ্টি হয়েছিল গতকাল। ইফ ইট হ্যাড রেইনড হেভিলি, যদি প্রচুর বৃষ্টি হতো। প্রচুর বৃষ্টি হতে তাহলে কি হতো? রেজাল্ট কি হতো? তাহলে আমরা বলতে পারি উই বা আই উড নট বা কুড নট, আই কুড নট, এরপরে কি স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, আই কুড নট হ্যাভ, যদি প্রচুর বৃষ্টি হতো আই কুড নট হ্যাভ গোন আউট, ভার্বের পাস্ট পার্টিসিপল, আই কুড নট হ্যাভ গোন আউট, আমি বের হতে পারতাম না। ডিয়ার লার্নার্স, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটি আবার একটু ভিন্নভাবে পরীক্ষাতে এসে থাকে, যেমন হ্যাড আই আর্নড ইনাফ মানি। এটি মূলত ইফ আই হ্যাড আর্নড ইনাফ মানি, এটিকে ইফ বাদ দিয়ে হ্যাড সাবজেক্টের আগে নিয়ে যাওয়া হয়েছে, এরকম স্ট্রাকচারে থাকে, অর্থ কিন্তু একই। ইফ আই হ্যাড আর্নড ইনাফ মানি যে কথা, হ্যাড আই আর্নড ইনাফ মানি একই কথা। হ্যাড আই আর্নড ইনাফ মানি, তাহলে এটি কি? কন্ডিশনাল পার্ট। তাহলে রেজাল্ট পার্টটি কি হবে? সাবজেক্ট আই লিখব, তারপরে কি উড হ্যাভ বা কুড হ্যাভ, আই কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। আমার ইনাফ মানি থাকলে আই কুড হ্যাভ কি করতে পারতাম? আমি আই কুড হ্যাভ, বাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, মানে কিনা। আই কুড হ্যাভ বট এ কার, আমি একটি গাড়ি কিনতে পারতাম আমার যদি প্রচুর টাকা থাকতো। আরেকটি কোশ্চেন দেখি, চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসেছে। রিজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য গুড জব, সে ভালো জব পাওয়ার জন্য চেষ্টা করেছে, বাট হি কুড নট গেট ইট, কিন্তু সে জবটি পায় নাই। এটিও কি? থার্ড কন্ডিশনাল। হ্যাড হি গট দ্য জব, ইফ হি হ্যাড গট দ্য জব যে কথা, হ্যাড হি গট দ্য জব একই কথা। এটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, এখানে আমরা লিখব সাবজেক্ট হি লিখব, যেহেতু সে যদি জবটি পেত। তারপর কি স্ট্রাকচার? হি কুড হ্যাভ বা উড হ্যাভ বা মাইট হ্যাভ, হি কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল, জবটি পেলে সে কি করত? হি কুড হ্যাভ, বি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, হি কুড হ্যাভ বিন, সে হতো, সহজভাবে লিখি হ্যাপি, সুখী। যদি সে চাকরিটি পেত সে সুখী হতো। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচার অনুযায়ী রেজাল্ট ক্লজটি এভাবে বসিয়ে দিলেই কিন্তু হবে। প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দিয়েও কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষাতে এসেছে, যেমন প্রোভাইডেড দ্যাট অর্থ কিন্তু একই, যদি। ময়মনসিংহ বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটি সলভ করব। অপরচুনিটি মানে সুযোগ, ডাজ নট অলওয়েজ কাম, সবসময় আসে না। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে পারতে। প্রোভাইডেড দ্যাট যদি, তাহলে কন্ডিশনাল পার্টটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কি হয়? এটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়। ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে, প্রোভাইডেড দ্যাট যদি ইউ, সাবজেক্ট বসবে ইউ, তারপরে হ্যাড বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, যদি ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে।
প্রোভাইডেড দ্যাট, এখানে ইফ যে কথা প্রোভাইডেড দ্যাট একই কথা, কিন্তু প্রোভাইডেড দ্যাট কেন বসে? শর্তটি খুব কড়াকড়ি বোঝানোর জন্য। বলতে চাচ্ছে ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, তুমি জীবনে সফল হতে, প্রোভাইডেড দ্যাট কেবলমাত্র যদি ইউ হ্যাড ওয়ার্কড কেইডি ওয়ার্কড হবে, ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতে। প্রোভাইডেড দ্যাট শর্তটি খুব কড়াকড়ি বোঝানোর জন্য প্রোভাইডেড দ্যাট বসে। লাস্ট ওয়ান দেখি, ফাহিম কুড নট হ্যাভ গট এ প্লাস ইন ইংলিশ, ফাহিম ইংলিশে এ প্লাস পায় নাই। প্রোভাইডেড কুড নট হ্যাভ গট এ প্লাস ইন ইংলিশ, সে কুড নট হ্যাভ গট মানে কি, সে এ প্লাস ইংলিশে পেত না। প্রোভাইডেড দ্যাট যদি হি সাবজেক্ট হি হবে, হি হ্যাড নট, যদি সে হি হ্যাড নট বলতে পারি হি হ্যাড নট স্টাডিড, STUDIED, স্টাডিড সিরিয়াসলি, যদি সে সিরিয়াসলি বা মনোযোগ দিয়ে, SERIOUSL, যদি সে মনোযোগ দিয়ে বা সিরিয়াসলি না পড়তো তাহলে সে কি করতে পারতো না, এ প্লাস পেতে পারতো না। ডিয়ার লার্নার্স, এই ছিল থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। স্ট্রাকচারের উপর ভিত্তি করে ফলাফল ক্লজ তৈরি করতে হয়, আর যদি ফলাফল ক্লজ থাকে তাহলে কন্ডিশনাল ক্লজ তৈরি করতে হয়। তারপরে আরেকটি মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স, আমরা দেখাচ্ছি না। মিক্সড কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত HSC লেভেল পাবলিক পরীক্ষাতে থাকে না, একটু এখানে আছে, নিজেরা দেখে নিলেও পারো, কারণ এটি অনেক সময় অ্যাডমিশন টেস্টে থাকে অথবা বিভিন্ন জব কম্পিটিটিভ এক্সামে থাকে। ডিয়ার লার্নার্স, এই ছিল 4 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স, বিশেষ করে 3 প্রকার কন্ডিশনাল সেন্টেন্স যেগুলো পরীক্ষায় প্রতি বছর থাকে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে এমনকি 2, 3, 4টি পর্যন্ত পরীক্ষাতে চলে আসে। ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো অন্য কোনো রুলস দিয়ে কিভাবে কমপ্লিট সেন্টেন্স করতে হয়। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথফাইন্ডার ইংলিশ স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ।